নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। এই আসরে হবে কিছু ভয়, কিছু রহস্য, কিছু মজা, আর সাথে পাবেন বিভিন্ন স্বাদের গল্প। তাই এই রকমই গল্প শোনার জন্য আমাদের গল্পের আসর পরিবারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ প্রতি সপ্তাহে এই আসরে নতুন নতুন গল্প আসতেই থাকবে, তাই আপনিও আসতে ভুলবেন না কিন্তু। চলুন শুরু করা যাক আজকের গল্পের আসর। আজকের গল্প আমাদের লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ও কাপালিকের আতঙ্ক। তাহলে দেরি না করে মন দিয়ে শুনুন আমাদের আজকের নিবেদন। আমি আর কিশোরী দুজনে বারান্দা পেরিয়ে ঢুকলাম তারানাথের বসার ঘরে। আমাদের দুইজনেরই তারানাথের বাড়ি অনেক দিন পর আসা। ঘরের ঠিক মাঝে তারানাথ দেখি আরাম কেদারায় বসে, আর সামনের একজন অপরিচিত মানুষ হাত বাড়িয়ে বসে আছে ঠাকুরমশাইয়ের দিকে। তারানাথ মন দিয়ে দেখছে সেটাই। আমাদের আসতে দেখে চোখের ইশারায় বসতে বলল। তারপর কিছু কাগজ বার করে খচখচ করে কিছু লিখে লোকটার হাতে দিয়ে বলল, আশা করছি ভাড়া কেটে গেছে, আর একটা শুভ যোগ আছে ব্যবসায়। ভালো লাভ পাবেন, শরীরের একটু খেয়াল রাখবেন, আর এই কাগজটা বাড়ি গিয়ে পড়বেন একা নিজে। লোকটা শুনে ভীষণ খুশি হলো। তারপর 10 টাকা দক্ষিণা দিয়ে তারানাথকে প্রণাম জানিয়ে বেরিয়ে গেল। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল, বসো একটু, আমি গড়গড়াটা সেজে নিই। কিশোরী হাত বাড়িয়ে পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, এটা নিন ঠাকুরমশাই, গড়গড়াটা পরে খাবেন। তারানাথ খুশি হয়ে নিল প্যাকেটটা। তার মধ্যে দেখি চারিমা এসে হাজির, আমাদেরই আনা গরম গরম কচুরি আর ছোলার ডালের তরকারি হাতে। তারানাথ বলল, তোমরা পারো বটে, এত কিছু আনার কি দরকার বলো তো? তোমরা সত্যি লজ্জায় ফেলো দেখছি। তোমাদের ওই চা ছাড়া আর তো কিছুই দিতে পারি না, তাও তোমরা এত কিছু নিয়ে হাজির হও। আমি বললাম, এ মা, ছি ছি, আপনি কি বলছেন ঠাকুরমশাই? আপনি কিছু দেন না বলছেন? আপনার থেকে যে প্রতি সপ্তাহে আমরা গল্প শুনে মন ভালো করে যাই, তার হিসাব কি কেউ রাখে? আর এই সমস্ত খাবার তো তার কাছে নস্যি। কিশোরীর হাত ততক্ষণে কচুরির দিকে চলে গেছে। সে একটা কচুরিতে কামড় দিয়ে বলল, ঠাকুরমশাই, কচুরিটা যেন অমৃত। আহা, খেয়ে দেখুন, গরম গরম আছে, ঠান্ডা হলে আর ভালো লাগবে না কিন্তু। আর খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটা অভিজ্ঞতার স্মৃতি বলুন, যাতে আমাদের মনটা একেবারে ভালো হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তারানাথ আয়েশ করে বসলো একটু। তারপর একটা সিগারেট ধরালো, বড় সড়ো একটা টান দিয়ে চোখ বন্ধ করে ওপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আমি জানি তারানাথ ওর মনের ভিতর গল্প সাজিয়ে নিচ্ছে। ওর এটা আলাদা রকম অভ্যাস। তারানাথ একবার হঠাৎ মুখ খুলল, যে সময়ের কথা বলবো তা প্রায় 25 বছর আগের ঘটনা। গ্রাম বলতে তখন সত্যি গ্রাম, শহরের ছিটে ফোঁটাও ছোঁয়া পড়েনি তখন। আমি তখন বাঁকুড়ার মহাশ্মশানগুলোতে ঘুরে চলেছি। সংসার ছেড়ে বেরিয়েছি অনেক দিন হলো। বাড়িতে ফেরার মনোভাব নেই তখন মনে। সেদিন রাস্তায় চলতে চলতে প্রায় বিকেল হয়ে এলো। আমি তখন শাল, পিয়াল, বট বৃক্ষের জঙ্গলের মধ্যে দিয়ে এক সরু পথ ধরে হাঁটছি। এরই মধ্যে পেছনে দেখি শব্দ হচ্ছে। তাকিয়ে দেখি এক গরুর গাড়ি এদিকে এগিয়ে আসছে। তাতে চালক, সাথে 3-4 জন লোকও আছে। আমার কাছে এসে চালক বলল, আরে ঠাকুরমশাই, এই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, চলে আসেন, আমি একটু ছেড়ে দিই। আমি বুঝলাম আমার পোশাক দেখেই সে বুঝতে পেরেছে। আমি বললাম, আচ্ছা, এখান থেকে গ্রামটার কত দূর?
বেশি না ঠাকুর মশাই, মাইলখানেক হবে, চলে আসেন। আমিও চড়ে বসলাম। সত্যি বলতে কি, সকাল থেকে হেঁটে অনেকটাই ক্লান্ত। সে এবার নিজে থেকেই জিজ্ঞেস করলো, তা ঠাকুর মশাই, আপনি চললেন কত দূর? মা যে পথে নিয়ে যেতে চান আমি সেই পথেই চলি। তাহলে এই গায়ে থাকবেন কোথা? এখানে কোনো মায়ের মন্দির আছে? আছে বই কি, জমিদার বাড়ির ঠিক পাশেই বড় মাঠ, তা পেরোলে এক বিল, তার সাথেই লাগানো মা মহাকালীর জাগ্রত মন্দির আছে। গ্রামের সবাই মাকে মান্যি করে আর ভক্তি ভরে পুজোও দেয়। এরই মধ্যে কথা বলতে বলতে আমি দেখি গাড়ি তখন জঙ্গল পার করে প্রবেশ করলো গ্রামের মেঠো পথে। যেদিকে চোখ যায় দু প্রান্ত বিস্তৃত শুধু ধানের ক্ষেত। আকাশে সূর্য অস্ত যাবার জন্য নিজের আভাকে খানিকটা লালচে করে এসেছে। চারিদিকে আকাশময় লালচে আভা ছড়িয়ে। দিগন্ত বিস্তৃত মাঠে তখন অল্প হাওয়ায় দুলছে সোনা ধান। এক অপার সৌন্দর্যের দৃশ্য আমার চোখে ধরা পড়ছে। আমি হতভম্ব হয়ে শুধু দেখছি। আমার দেশের এই গ্রামের দৃশ্য কোথাও নেই, চাইলে কোথাও পাবো না। আমার মনে হলো এই রকম সুন্দর অপার্থিব সূর্য অস্ত যাওয়া আমি আর কোথাও দেখিনি। সাধে কি জীবনানন্দ এই গ্রামের প্রেমে পড়েছিলেন? গরুর গাড়ি ধীরে ধীরে প্রবেশ করলো গ্রামের মধ্যে। এরই মধ্যে পথ চলতে চলতে পৌঁছে গেলাম গ্রামের মন্দিরের কাছে। গাড়োয়ান গাড়ি থামিয়ে বললেন, নিন ঠাকুর মশাই, এসে গেছে আপনার সেই মন্দির, যার কথা বলেছিলাম। গাড়ির বাকি যাত্রীরা আগেই নেমে গেছে। আমি কাছে পৌঁছে গাড়ির চালককে 2টি টাকা দিতেই সে বলল, এ কি করছেন? আপনি বাউন মানুষ, আপনারে এইটুকু পৌঁছে দিতে পেরে আমি ধন্য। ওটি দিয়ে আমাকে ছোট করবেন না। সে কিছুতেই নিল না টাকাটি। সত্যি গ্রামের মানুষের মন কত সরল। বাইরে দিয়ে বেশ বড় মন্দিরটি, খুব সুন্দর করে সাজানো সমস্ত কিছু। আমি মন্দিরে প্রবেশ করতে যাব এমন সময় হঠাৎ করে যেন কিছু একটা অনুভব করতে পারলাম, যেন কিছু একটা অপেক্ষা করে আছে, যা হয়তো খুব খারাপ। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর কৃপায় আমি অনেক কিছুই বুঝতে পারি। আমি এবার ভিতরে গিয়ে দেখলাম অদ্ভুত সুন্দরী মা মহাকালীর এক কালো কোষ্ঠী পাথরের বিগ্রহ। সচরাচর এত সুন্দর দেবী প্রতিমা, তাও আবার কালো, দেখা যায় না। মায়ের ললাট লাল, দেহে লাল জবা ফুলের মালা পরিহিত। আমার মন চাওয়ার আগেই আমার 2 হাত জোড় হয়ে এলো। আমি এই রূপে মোহিত হয়ে ভক্তি ভরে মাকে প্রণাম করলাম। সত্যি মায়ের ভক্ত হয়ে আমি ধন্য। মায়ের ইচ্ছাতেই তো এইখানে ছুটে আসতে পেরেছি। এরই মধ্যে কখন যে এক পুরোহিত মশাই এসে দাঁড়িয়েছিলেন আমি বুঝতে পারিনি। আমি ঘুরতেই তিনি আমাকে বললেন, তুমি কে? দেখে তো এক ব্রাহ্মণ বলেই মনে হচ্ছে। আমি প্রণাম করে বললাম, ঠিকই ধরেছেন, আর আমি এক সামান্য পথিক। পথে পথে চলতে ভালোবাসি, আর মায়ের ডাকে ছুটে চলি। তা তোমার নাম কি? আমার নাম তারানাথ চক্রবর্তী। নামটা শুনে তিনি যেন হতবাক হয়ে গেলেন। বললেন,
তুমি সেই মহান সাধক না, যে মহামায়ার ডাকে তারাপীঠে মায়ের পুজো করেছিলে? মা যাকে নিজে আদেশ দিয়েছিলেন, আপনি তিনি? আগের বছর তারাপীঠের অদ্ভুতভাবে পুরোহিতের মৃত্যুর পর মায়ের পুজো আমি করেছিলাম। আমি শুধু বললাম, জয় মা, সবই মায়ের ইচ্ছে। তিনি ভক্তি ভরে আমায় প্রণাম করতে এলেন। আমি বললাম, আহা, মায়ের সামনে আবার এসব কেন? আপনিও ব্রাহ্মণ মানুষ, মায়ের মন্দিরে মাকে ভক্তি ভরে প্রণাম করুন। এই অধম তো শুধু মায়ের দেখানো পথে চলে। আপনি অনেক ক্লান্ত, এখন মন্দিরেই বিশ্রাম নিন। তিনি আমাকে মন্দিরের ভেতরেই একটা ঘর দেখিয়ে বললেন এইটিতেই তিনি থাকেন। আমি একটু দূর থেকেই দেখতে পাচ্ছিলাম মন্দিরের মায়ের বেদির ঠিক একটু এগিয়ে সোজা বরাবর একজন মহিলা বসে আছে এবং তার চোখ সোজাসুজি ওই মায়ের বেদির দিকেই নিবদ্ধ। আমি ওই দিকে তাকিয়ে আছি দেখে পুরোহিত মশাই আমায় বললেন, ও মিনু, এই গায়েরই নিধু বামুনের বউ। খুব কষ্ট গা ওর। এইমাত্র 4 দিন আগেও নিজের ছেলেকে নিয়ে দিব্যি ঘর সংসার করছিল। ভগবান ওর ওই সুখটুকু রাখলেনে। ওর মাত্র 10 বছরের এক ছেলে ছিল। এই 4 দিন হলো তাকে কেউ আর খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে এই ছেলেটি যেন উবে গেল। আমি বললাম, এ কি করে সম্ভব? গ্রামের থেকে কোনো ছেলে হারিয়ে যাবে আর কেউ জানবেও না? আর হ্যাঁ ঠাকুর মশাই, তাও হইলেও হইতো। এই নিয়ে 3-3টে ছেলে এই রকম ভাবেই উধাও হয়ে গেছে গ্রাম থেকে। আর বললে বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, গ্রামের মানুষ তো এও বলা বলি শুরু করে দিয়েছে যে কোথা থেকে যেন কোনো অভিশাপ লেগেছে গায়ের উপর, না হলে এমনটা হয়। আপনাদের জমিদার কি বলেন? জমিদার বাবু তো তেমন কিছু ধরতে পারতাছে না। এমন সময় হঠাৎ করেই সেই মহিলা যে দূরে বসেছিল কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলল, ঠাকুর, যে করেই হোক আমার বাচ্চাকে উদ্ধার করেন। কোথায় চলে গেল আমার মানিক? আমি তাকে তুলে বললাম, তুমি শক্ত হও মা, তোমার মনের ইচ্ছে মা মহামায়ার কাছে জানাও, সে নিশ্চয়ই তোমার সাহায্য করবে। ভগবানের উপর বিশ্বাস রাখো মা। তুমি বাড়ি ফিরে যাও, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোমার ছেলেকে খুঁজে বার করার। আসলে চোখের সামনে কোনো মায়ের চোখের জল পড়তে দেখলে আমার মোটেই ভালো লাগে না। মায়ের মায়া অপরিসীম। আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। কতদিন আমার মাকে দেখতে পাই না। কেমন জানি আমার মনে জেদ চেপে গেল। এই মাকে নিজের সন্তানের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যেন শুধুই আমার। আর এই অভিশাপ দূর করার জন্যই হয়তো মা মহামায়ার টানে আমি এই গ্রামে এসে পড়েছি। তাই জন্যই এই মন্দিরে এসে আমার সেই রকমই অনুভূতি হয়েছিল। আমি আর কথা না বাড়িয়ে সামনের মন্দিরের পাশের বিলটিতে স্নান সেরে নিলাম। মন্দিরে ফিরে এসে মাকে প্রণাম করে একটু জল মুখে তুললাম। সেই সময় পুরোহিত মশাই আমার জন্য প্রসাদ নিয়ে এলেন। আজ মঙ্গলবার, মায়ের ভোগ পড়েছে, আপনি নিন, এটি গ্রহণ করুন। আমিও কথা না বাড়িয়ে প্রসাদ খেয়ে একটু ভালো বোধ করলাম। খাওয়া দাওয়ার পর আমি সেই ব্রাহ্মণকে জিজ্ঞেস করলাম, তা যে 3টে ছেলে নিখোঁজ হয়েছে তাদের বাড়ি কি এই গ্রামে?
হ্যাঁ ঠাকুরমশাই, সবার বাড়ি এই গ্রামেই। ওই তো পণ্ডিত রামলাল, মুদির আর নিদু বামুনের ছেলে, 3 জন পর পর। তা আপনি আমাকে বলতে পারেন তাদের বাড়িগুলো কোথায়? কেন নয় ঠাকুরমশাই, ওই তো মুদির দোকান তো এখান থেকে 10 মিনিট হাঁটার পথেই পেয়ে যাবেন। আর রামলাল পণ্ডিত গ্রামের পাঠশালায় পড়ায়, আপনি তাকে সেখানে পেয়ে যাবেন। গ্রামের পাঠশালার রাস্তা যাকে জিজ্ঞেস করবেন সবাই বলে দেবে। কিন্তু মুদিকে দোকানে পাবেন কিনা জানি না। তার ছেলে হারানোর শোক এতই যে সে ব্যবসা প্রায় তুলেই দিয়েছে। একটাই ছেলে তো, সেই শোকেই। আমি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললাম, সত্যি কি শুরু হয়েছে এই গ্রামে। চোখের সামনে মায়ের কোল থেকে ছেলেরা হারিয়ে যাচ্ছে। মনটা ভীষণ ভার হয়ে এলো। তাই ওনাকে বললাম, কাল আপনি আমাকে আপনাদের জমিদারের কাছে নিয়ে যাবেন। এই ব্যাপারটা নিয়ে ওনার সাথে কথা বলার আছে। আমাদের জমিদার কিন্তু বেশি সুবিধাজনক মানুষ নয়। সারাদিন মদ্যপান করে আর খুবই রাশভারী খারাপ মানুষ। তাও আপনি যখন বলছেন নিয়ে যাবক্ষণ। সারা রাতে ঘুমটা বেশ ভালোই হলো, কারণ পুরো দিন পর চলে এমনিও ক্লান্ত হয়ে পড়েছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মায়ের মন্দিরে প্রণাম সেরে আমি আর সেই ব্রাহ্মণ সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়ি গ্রামের মন্দির পেরিয়ে বড় জলাশয় পেরিয়ে যে বড় মাঠ আছে তারপরে একটু সময় পেরোতেই তিনি আমাকে মাঠ পার করে একটা বড় ধরনের বাড়ির সামনে নিয়ে গিয়ে উপস্থিত করলেন। পেল্লায় সেই জমিদার বাড়ির ফটক। আগেকার জমিদার বাড়ির মতো অত জাঁকজমক নেই, তাও বেশ বড়। এক দারোয়ান ফটকে দাঁড়িয়ে। পুরোহিত মশাই তাকে বললেন, আমরা জমিদার মশাইয়ের সাথে দেখা করতে এসেছি। দারোয়ান মনে হয় পুরোহিত মশাইকে চিনত। সে একটু আদৃত হাসি নিয়ে যেতে বলল আমাদের। পেল্লায় বাড়িটির দালান পেরিয়ে আমরা প্রবেশ করতে আমাদের এক চাকর এসে বড় ঘরে বসতে বলল। যে ঘরে আমাদের বসানো হয়েছে তা কিছু কম না। চারিদিকে দামি দামি আসবাব, ফুলদানি পরিপাটি করে সাজানো। আরো দেখলাম হরিণের শিং এবং হাতির দাঁতে তৈরি কত শত আসবাব। আমি বুঝলাম এই জমিদার বাড়ির অবস্থা বেশ ভালো। কিছুক্ষণের মধ্যেই ঘরে প্রবেশ করলেন এক সোম পুরুষ। জমিদার যে এই রকম শক্ত পুরুষ হবেন তা আশা করা যায় না। উচ্চতা ভালোই, মাথায় কালো কুচকুচে ঘন চুল। বয়সের লেশ মাত্র ছাপ তার মুখে বা শরীরের কোথাও নেই। হাতে তখনও ধরা রয়েছে একটা পানীয়ের গেলাস। আমাদের দেখে ভারী আর গম্ভীর গলায় বললেন, ও পুরোহিত মশাই, এইদিকে কি মনে করে? মন্দিরের কিছু অনুদান লাগবে নাকি? ও আপনি নায়েব মশাইয়ের সাথে কথা বলে নিন। তারপর একটু আমাকে আপাদ মস্তক নিরীক্ষণ করে বললেন, এনাকে আবার কোথা থেকে জোগাড় করলেন? দেখো তো ব্রাহ্মণ বলে মনে হচ্ছে। আমি তখন নিজেই নিজের পরিচয় দিয়ে বললাম, আপনার জমিদারিতে হঠাৎ করেই 3-3টে বাচ্চা ছেলে উধাও হয়ে গেল। তার খবর কি আপনি জানেন জমিদার মশাই? তাদের মায়েদের মনের অবস্থাটা একবার ভেবে দেখুন। জমিদার এবার কটমট করে তাকিয়ে বলল, আমি জমিদার রুদ্রনারায়ণ রায়,
আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? আমি এসব বাদ চালানোর মতন তুচ্ছ জিনিস দেখব? কত বড় এই জমিদারি আপনি জানেন? এবার থেকে তো দেখছি সবার বাড়ি বাড়ি গিয়ে আমাকে জানতে হবে। আমি বললাম, জমিদার হিসেবে তো আপনার এটাই কর্তব্য। প্রজারাই তো আপনার সন্তান, তাদের রক্ষার দায়িত্ব তো আপনারই। জমিদার মশাই দেখলাম নিজের হাতের গ্লাসের পানীয়টি একেবারে শেষ করে ফেললেন। তারপর বললেন, এত বড় জমিদারি সামলানো চারটিখানি কথা নয়। তার উপর আমি এবার আরো আরো বড় জমিদারি লাভ করতে চলেছি। ওসব দেখা আমার কম্য নয়। আপনারা এবার উঠুন, এটা আমার জলসা করে যাওয়ার সময়। উঠুন উঠুন। বড় জমিদারি কথাটা বলার সময় আমি দেখলাম ওনার মুখে যেন এক অদ্ভুত হাসি খেলে গেল। তাতে লোভের পরিমাণটাই বেশি। আমি বুঝলাম সেখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। এই রকম জমিদারদের জন্য সাধারণ মানুষের এমন দশা। আমরা এবার উঠে পড়লাম, কিন্তু জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসতে আমি একজন কাপালিক জাতীয় সাধককে ফটক দিয়ে হন হন করে বাড়ির ভিতর ঢুকে যেতে দেখলাম। লোকটার মুখে ভর্তি কাঁচা পাকা মেশালো বড় বড় দাড়ি, যা নেমে এসেছে প্রায় তার বুক পর্যন্ত। চুলের মধ্যে অজস্র জট, গলা আর হাত জুড়ে রুদ্রাক্ষের মালা, কপালে একটা বড় লাল তিলক আঁকা, আর পরনে রক্তের মতো লাল বসন। মুখ দেখে যেন মনে হলো এর মতো খারাপ লোক হয়তো এই বিশ্ব চরাচরে আর হয় না। কিন্তু এর জমিদার বাড়িতে কি চাই? মনে এইসব প্রশ্ন নিয়ে এগোতে থাকলাম। আমি পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম, এই লোকটাকে দেখে তো কাপালিক জাতীয় লোক বলে মনে হচ্ছে। এরা কিন্তু বেশ একটা সুবিধের হয় না। জমিদার মশাইয়ের সাথে আবার কি কাজ? আমি বাবা ওই দিকের কিছু জানি না। এই গ্রামের কেউ ওই নিয়ে জানে না। লোকটা এসেছে এই গ্রামে 1 মাস মতো হলো, আর ওই নাকি স্বপ্ন দেখিয়েছে জমিদারকে যে তার জমিদারি আরও বড় হতে চলেছে। তাই তো জমিদার মশাই আরও ক্ষমতা পাওয়ার লোভে লোকটাকে পুষছেন। আর জমিদার বাড়ির পিছনের দিকেই যে জঙ্গল আছে, তার পেছনেই আছে একটা নদী। শুনেছি সেই জঙ্গলের কোথাও একটা গাছতলায় নাকি আস্তানা গেড়েছে এই কাপালিক। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি এখন মন্দিরে ফিরে যান। আপনারও তো মায়ের নিত্য পুজোর ব্যাপার আছে। আমি একটু গ্রামের দিকে ঘুরে আসি। ওই যে 3টি ছেলে উধাও হয়েছে, তাদের মধ্যে বাকি 2 জনের বাড়ির লোকের সাথে একটু কথা বলে আসি, যদি তাতে কিছু ফল হয়। ব্রাহ্মণ মশাই আর আপত্তি করলেন না, কারণ কাল উনি তো আমাকে গ্রামের মধ্যে তাদের বাড়ির কথা আগেই বলেছিলেন। তাই জন্য খুঁজে নিতে খুব একটা অসুবিধা হয়নি। পণ্ডিতের সাথেও দেখা হলো। তার শরীর যেন অনেকটাই খারাপ মনে হলো। ছেলে হারানোর শোকেই হয়তো। কথা বলে বুঝলাম নিতান্তই পাঠশালায় পড়ানো থাকে, তাই তিনি এসেছেন পেটের টানে। মুদির দোকানে গিয়েও দেখি এক অবস্থা। মুদির বউ ছেলের কথা জিজ্ঞেস করায় কেঁদে উঠল। সেই একই সব কথা। মনটা খারাপ হয়ে যেতে লাগলো ভীষণ। আমি এবার চলতে শুরু করলাম ধীরে ধীরে মাটির দিকে পথছে। কিন্তু হাঁটতে হাঁটতে একটা ব্যাপার আমার মাথায় এলো। যে 3 বাড়ি দিয়ে ছেলেরা হারিয়ে গেছে, তারা প্রত্যেকেই কিন্তু ব্রাহ্মণ। তার মানে 3 জন ছেলে নিখোঁজ, তাও সৎ ব্রাহ্মণের ছেলে সবাই।
আমার মনটা যেন কোথাও কু ডাকছিল। বারবার মনে হচ্ছিল কিছু একটা বিপদ ঘনিয়ে আসতে চলেছে। মধুসুন্দরী দেবীর কৃপায় এই ক্ষমতা আমি পেয়েছিলাম। কোথাও কিছু ভুল বা খারাপ হলে আমি তা আগে থেকেই বুঝতে পারি। এমন সময় চলতে চলতে সামনে নদীর ধার দিয়ে হাঁটতে থাকি। নদীতে তখন জোয়ার চলছে, আর এটাই সেই পথ যেটা দিয়ে গেলে ওই ব্রাহ্মণের বলা জঙ্গলটা পড়বে। হঠাৎ করেই আমার চোখে পড়ল নদীর তীরে যে জায়গায় একটু জঙ্গল বেশি, সেইখানেই একটা বড় পুরাতন নষ্ট হয়ে যাওয়া ভিটে বাড়ি। প্রায় ভেঙে পড়েছে, খুবই খারাপ অবস্থা। জায়গাটার এমনই অবস্থান যেন অদ্ভুত মায়ায় এটি তৈরি। পেছনে হলো নদীর অবস্থান, আর সামনে জঙ্গল যেটা একটু হলেও ঘন। এই দিকে আশা করি বেশি কেউ তো আসে না। শান্ত নিরিবিলি পরিবেশ। আর একটু এগিয়ে দেখবো ভাবলাম, কারণ কেন জানি না এই জায়গায় আমি যেন কিছু একটা শক্তির আভাস পাচ্ছিলাম। আর সামনে জঙ্গলের মধ্যে উঁকি দিচ্ছে একটা বড় ধরনের শিমুল গাছ। আমি গ্রামের ছেলে, গাছ আমি বেশ ভালোই চিনি, কিন্তু দূর থেকে ও ও কি দেখা যাচ্ছে? সেই শিমুল গাছটার ঠিক তলায় এক মানুষ বসে, যার সারা শরীরে লাল বসন পরিহিত। একে একে তো আমি চিনি। এই তো সেই কাপালি, যাকে সকালে জমিদার বাড়িতে দেখেছিলাম। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম, তাই আস্তে করে ঝোপের আড়ালে চলে গেলাম। সেই কাপালিক সেই বড় ধরনের গাছটার তলায় বসে নিজের মনে ধ্যান করছে। তাকে দেখে আমার ঠিক ভালো লাগলো না। কোনো সাধক মানুষ হলে তারা অবশ্যই সাধনা করার জন্য আশ্রয় নেয় শ্মশানের পবিত্র ভূমিতে। আর ইনি এখানে কি করছেন? আমি এবার আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেলাম। পায়ের নিচের পাতা তখন খসখস করে শব্দ করে ওঠায় সেই কাপালিক হয়তো জেগে উঠেছে। আমি তখন তার সামনে হাত জোড় করে বসে বললাম, হে সাধক, আপনি কে? এই বড় নির্জন জায়গায় আপনি কি করছেন? কিন্তু আমার কথা শুনে সেই কাপালিক যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তোর এত বড় আস্পর্ধা যে তুই আমার সাধনার ক্ষেত্রতে এসেছিস, অনধিকার প্রবেশ করে আবার আবার আমায় জিজ্ঞাসা করছিস আমি কে? আমার ক্ষমতার সম্পর্কে তোর কোনো ধারণা নেই। ফিরে যায় এখান থেকে, চলে যা তাড়াতাড়ি। তোকে যেন আমার সাধনার ক্ষেত্রের আশেপাশেও আর দেখতে না পাই। চলে যা। যখন সে কথাগুলো বলছিল, তার চোখের মণিগুলো যেন লাল আভার মতো জ্বলছিল। আমার এই রকম অতর্কিত যাওয়া তার পছন্দ হয়নি, তাই সে হয়তো ভীষণভাবে রেগে গেছে। তাই আমি মাথা নিচু করে বেরিয়ে আসছিলাম। কিন্তু তখন আমি যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারলাম না। সেই কাপালিক যেখানে বসেছিলেন সেখান দিয়ে কিছু পরেই দেখতে পেলাম এক যজ্ঞকুণ্ড, যেখানে অনেক কালো ছাই জড়ো হয়ে পড়ে আছে, আর পাশে পড়ে আছে অসংখ্য পালক, কোনো মুরগি জাতীয় প্রাণীর। আর মাটি, সেইখানের মাটি কিন্তু লাল,
আর শুকনো। সেখান দিয়ে বেরিয়ে আসতে আসতে আমি এইটুকু বুঝতে পারি এ সাধারণ কাপালিক নয়, আর সে অবশ্যই উচাটন ক্রিয়া করে পিশাচের আহ্বান করেছিল, আর সেটা খুবই গোপনে, কেউ যাতে তার টের না পায় সেই জন্য। আর হঠাৎ করেই আমি ওর সাধন ক্ষেত্রে উপস্থিত হওয়ায় সে ক্ষুণ্ণ হয়েছিল। সে হয়তো চায় না তার গোপন সাধনার কথা কেউ জানুক। আমি জানি এই সমস্ত কাপালিকরা শক্তির লোভে মানুষের ক্ষতিও করতে পারে অতি সহজেই। আমার সামনে এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার ফলে আমি যেন তখন একটা নতুন দিক খুঁজে পেয়েছি। হাঁটতে হাঁটতে মন্দিরে ফিরলাম। খাওয়া দাওয়া শেষ করে যখন একটু বিশ্রাম নেব ভাবছি, হঠাৎ একটু তন্দ্রা তন্দ্রা ভাব আসছিল। বেশ এমন সময় কে যেন চিৎকার করতে করতে বলতে বলতে যাচ্ছে, নদীর জলের ধারে কাটা একখান ছেলের দেহ পাওয়া গেছে গো। কথাটা শুনেই আমি উত্তেজনায় বেরিয়ে এলাম তাড়াতাড়ি। নদীর ঘাটে পৌঁছে দেখি সে কি বীভৎস দৃশ্য। চোখের সামনে নদীর তীরটায় ভেসে উঠেছে এক বালকের দেহ, যার শরীরের সাথে গলা নেই, শুধুমাত্র দেহ আর জামা কাপড়ের অংশটা দেখা যাচ্ছিল। গ্রামের মানুষ সেই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছে, আর চারিদিকে কোলাহল। আমি দেখতে না পেরে উঠে এলাম। শুধু প্রমাদ গুনলাম যেন সেই গ্রামের হারিয়ে যাওয়া 3 জন বালকের কেউ না হয়। মন্দিরে ফিরে ব্রাহ্মণ জানালেন সেই দেহ এই গ্রামের কারো নয়। সেই দেহ ভেসে এসেছে পাশের গ্রাম থেকে নদীর স্রোতের টানে। সেই বীভৎস দৃশ্য দেখার পর থেকেই যেন আমার মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল। বারবার মন বলছিল এখানে কিছু তো একটা ঘটছে যা আমি ধরতে পারছি না। তাই চোখটা বন্ধ করে একটু শুতেই চোখে ঘুম চলে এলো। কিন্তু ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম, যেন মধুসুন্দরী দেবী আমায় বলছেন, তারানাথ, তারানাথ, এই গ্রামে যে অভিশাপ লেগেছে তা কোনো অভিশাপই নয়। এক অপবিত্র তান্ত্রিক তার শক্তির অপব্যবহার করে আর নিজের সাধনার পথে সিদ্ধি লাভ করার জন্য এবং জমিদার তার জমিদারি বাড়ানোর লোভে নিরীহ মানুষের প্রাণ নিতে চায়। তার ক্ষমতা পাওয়ার লোভ এতটাই যে সেই কাপালিক মহা অমাবস্যা তিথিতে নিজের সাধনার ক্ষেত্রকে তৈরি করতে চায় পঞ্চমুণ্ডির আসন। আর এমনই পঞ্চমুণ্ডির আসন তৈরিতে লাগে 4টি প্রাণীর মাথা। কিন্তু এই তান্ত্রিক বড় ধরনের সিদ্ধি লাভের আশায় মানুষের মুন্ডু ব্যবহার করতে চায়। আসন তৈরি করতে চায় সে 5 জন সৎ ব্রাহ্মণের 5টি মাথা বা মস্তক দিয়ে। আর অমাবস্যার আগের রাত্রে একটি মুন্ডু পুঁতে দিতে হয় সাধন ক্ষেত্রতে, আর পরে অমাবস্যার শেষ তিথিতে বাকি 4টে মুন্ডু পুঁতে দিয়ে সেই জায়গাটা মন্ত্রের মাধ্যমে ও সাধকের অসীম ক্ষমতায় সেই ভূমি হয়ে ওঠে পঞ্চমুণ্ডির আসন। আর সেই আসনে অবতরণ করার পর সাধক তার নিজের ইচ্ছে মতো যে কোনো সাধনা করতে পারে এবং সে সফল হবেই সেই পঞ্চমুণ্ডির আসনে। কিন্তু তারানাথ, সাধারণ মানুষ ও মায়ের সন্তান কোল থেকে কেড়ে নিয়ে মায়ের চোখের জল ফেলে কেউ কোনোদিন সাধনায় ফল লাভ করতে পারেনি, আর আজও পারবে না। তুই রক্ষা কর সেই বালকদের, ফিরিয়ে দে তাদের নিজ নিজ মায়ের কোলে। সেই তান্ত্রিকের কিন্তু এখনো আরেকজন ব্রাহ্মণ সন্তান জোগাড় করা হয়নি অমাবস্যার তিথিতে বলির জন্য। তারানাথ, তুই রক্ষা করিস সেই নিষ্পাপ ছেলেগুলোকে, ফিরিয়ে দিস তাদের মায়ের কোলে। আমি জানি তুই পারবি তারানাথ, আমার আশীর্বাদ তোর সাথে আছে।
এইটুকু বলে মধুসুন্দরী দেবী চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। এত বড় শক্তির কিছু এই গ্রামে হচ্ছে তা কখনো হতে দেওয়া সম্ভব নয়। আমি তখন বুঝে গেছি আমি আজ দুপুরে হাঁটতে হাঁটতে যে কাপালিকের ডেরায় পৌঁছেছিলাম, সেই কাপালিক আর জমিদার বাবুই এই সমস্ত কিছু ঘটনা ঘটিয়েছে। একজন সাধক আর পিতার মতো জমিদার যে এমন নিষ্ঠুর হতে পারে ভেবেই আমার কেমন লাগছে। মধুসুন্দরী দেবীর প্রতি মনে মনে ধন্যবাদ জানালাম সত্যটা আমায় এভাবে জানানোর জন্য। সেই দিন রাতেই ঠিক করে নিয়ে আমি নিজের সব কিছু দিয়ে রক্ষা করব সেই ছেলেগুলিকে। আর আজ বাদে কালই হলো সেই মহা অমাবস্যার তিথি, তাই যা করার সব এরই মধ্যে করতে হবে। রাতের বেলা চোখে অতটাও ঘুম এলো না। বারবার মনের মধ্যে ঘুরছিল যে কিভাবে আমি রক্ষা করব সেই সন্তানগুলিকে। কোনো একটা পোকা যেমন জ্বলন্ত হারিকেনের মধ্যে ঢুকলে ছটফট করে, আমার মনের অবস্থাও এখন সেই রকমই। শেষ রাতের দিকে ঘুম চলে এলো, কিন্তু সকালবেলা উঠেই আমি প্রথমে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি বলতে পারবেন এই গ্রামের আর ব্রাহ্মণ ছেলে কে আছে? এই প্রশ্নের উত্তর জানা আমার খুবই দরকার। তাতে হয়তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন, আর মা মহামায়ার দয়ায় হয়তো শেষ হয়ে যাবে এই অভিশাপও। পুরোহিত মশাই এবার আমার কথা শুনে একটু উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, এই গ্রামের নারায়ণ মন্দিরের সেবায়েত জগাইয়ের ছেলে আছে তো। আর কেউ তো বামুন সন্তান, তাও আবার ছেলে তো আর মনে পড়ে না। আমি আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে ওনাকে জিজ্ঞেস করে বেরিয়ে পড়লাম জগাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আমার দৃঢ় বিশ্বাস আজ রাতে এই জগাইয়ের ছেলেকেও তুলে নিয়ে যাবে ওই কাপালিক, আর ওই ছেলেটাই হবে সাধনার শেষ বলি। তাই আর বিলম্ব করা যাবে না। আমি আর বেশি দেরি না করে জগাইয়ের বাড়ি পৌঁছালাম। অতি সংক্ষেপে যতটা বলা যায় তাদের বিপদ সম্পর্কে আমি সবটাই বললাম। জগাই আর তার স্ত্রী ভয় পেয়েছিল, তাই তারা আমাকে তাদের কাছেই রেখে দিল, যাতে তাদের ছেলের কোনো রকম ক্ষতি না হয়। আমি ওদের ছেলেটিকে দেখলাম, বয়স বছর 14-15। আমি সেই দিন তার হাতে বেঁধে দিলাম একটা তাবিজ, যা আমার সাথে সব সময়ই থাকতো। কিন্তু ঠাকুরমশাই, আপনি যে বললেন একটা ছেলেকে ওই কাপালিক অন্য পাশের গ্রাম থেকে এনেছিল আর বলি দিয়েছিল, তার কারণ কি ঠাকুরমশাই? আর গ্রামে কি আর ব্রাহ্মণ ছেলে ছিল না? বোকার মতো প্রশ্নটা করেই ফেলল কিশোরী। তারানাথ বলল, রোশো রোশো, সত্যি কিশোরী, তোমার মধ্যে ধৈর্য বলে যদি একটু কিছু থাকতো। দাঁড়াও, আস্তে আস্তে বলতে দাও, না হলে ভুল হয়ে যাবে। আপনি ছাড়ুন তো ঠাকুরমশাই ওর কথা, আপনি বরং গল্পটা বলুন। কথাটা ঢাকা দেওয়ার জন্য বললাম আমি। তারানাথ বলা শুরু করলো, হ্যাঁ, তা কোথায় ছিলাম যেন আমি? সেই দিন সেই ছেলের যে বড় সড় বিপদ কিছু আসতে চলেছিল তা আমি বুঝতে পারছিলাম, কারণ সেই সাধক হয়তো গ্রামের 3 ব্রাহ্মণ পরিবারে সন্তানের কথা জানত, তাই তাদের তুলে নিয়ে গিয়েছিল। আর ব্রাহ্মণ পরিবার খোঁজ না পেয়ে হয়তো নতুন ছেলেটাকে গ্রামের বাইরের কোনো জায়গা দিয়ে তুলে এনে বলি দেয়।
এবং তার আসন ততক্ষণে রক্ত ও তার প্রথম মুন্ডু পেয়ে গেছে। সন্ধ্যাবেলায় জগাইয়ের স্ত্রী সন্ধ্যা পুজো দিতে গিয়ে চমকে পিছিয়ে আসে, কারণ তুলসী তলার দিকটা তখন অন্ধকার ছিল। হঠাৎ প্রদীপের আলো পড়তেই সে চোখের সামনে দেখতে পায় সেইখানে কোথা থেকে যেন একটা মরা মাছ পড়ে আছে, আর তার সে কি বিশ্রী দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমি কাছে গিয়ে দেখলাম বড়শি সমেত গাঁথা একটা মাছ, যেটা পুরোপুরি পচে গেছে। আমি মনে মনে প্রমাদ গুনলাম, কারণ এ ভালো জিনিস নয়। এই রকম পচা মাছের হঠাৎ করে আসা মানে অমঙ্গল, আর বেশিরভাগ সময় পিশাচ আহ্বানে এই রকম মাছ প্রসাদ হিসাবে দেওয়া হয়। ওই সব আবর্জনা পরিষ্কার হলে আমি সমস্ত বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে দিলাম। আমি জানতাম যে গাত্রবন্ধন মন্ত্র দ্বারা অতি সহজেই আমি পুরো বাড়িটাকে বেঁধে ফেলতে পারি, আর তাহলে কোনো অপশক্তি সেখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু আমি তা করলাম না, কারণ তাকে সে যা চায় তা করতে দেওয়াই ভালো। তার কাছে আরো 3 জন বালক বন্দী হয়েছিল। আমি ভুল পদক্ষেপ নিলে সে তাদের প্রাণ নিয়ে টানাটানি করতে পারে, আর তা আমি কিছুতেই হতে দিতে পারবো না। কিন্তু সঠিক সময় বুঝে তাদের রক্ষা করতে হবে। তাই সেদিন রাতে আর কাউকে কিছু জানালাম না, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, কারণ আমার মনে হচ্ছে আজ রাতেই কিছু একটা হবে। তাই তখন ঘুমাবার ভান করে পড়েছিলাম, কিন্তু হালকা তন্দ্রা এসেই গেল। কেন জানি না, হঠাৎ করেই মাঝরাত হবে একটা চটকা লেগে ঘুমটা ভেঙে গেল। চারিদিকের পরিবেশ অসম্ভব থমথমে, কোথাও কোনো শব্দ নেই, কিন্তু ঝিঝি পোকা ডেকে চলেছে সমানে। আমি যেন নিজের নাককে বিশ্বাস করতে পারছিলাম না। কেন জানি না, কোথাও থেকে হঠাৎ করে একটা মিষ্টি গন্ধ নাকে ভেসে আসে। সত্যি কথা বলতে, গন্ধটা নাকে আসতেই বুঝতে পেরেছিলাম এই গন্ধ সাধারণ গন্ধ হতে পারে না। কোথাও যেন অদ্ভুত মোহ ভরা একটা গন্ধ, যেন আমায় অকেজো করে দিতে চাইছে। কিছু যেন আমায় টানছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। আস্তে আস্তে এক অভূতপূর্ব মায়ায় যেন আমি বেঁধে যেতে চলেছি। হাত পা অসাড় হয়ে আসছে। আমি এবার হয়তো নিজের থেকেই শরীরের সমস্ত কর্তৃক হারিয়ে ফেলতাম। নিজের যতটা সম্ভব শক্তি সঞ্চয় করে নিজের ডান হাতটা বুকের কাছে এনে আমার গুরুর দেওয়া এক তাবিজে হাত দিয়ে যতটা সম্ভব হয় গাত্র বন্ধন মন্ত্র পড়লাম ধীরে ধীরে। এবার বুঝতে পারলাম আমার মায়া আর মোহ ব্যাপারটা পুরোটাই কেটে গেছে। আমি উঠে বসলাম। শরীরের মধ্যে একটা ঠান্ডা শীতল বাতাস অনুভব করলাম। এ কি, ঘরের সদর দরজার দিকটায় তাকিয়ে দেখলাম, আর সাথে সাথেই আমি অবাক। দরজা হাট করে খুলে রাখা আছে, আর সেইখান দিয়েই বাতাস আসছে। কিন্তু এত রাতে বাইরে যাবেই বা কে? প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল কি কেউ? আমি তড়িঘড়ি ঘরে গিয়ে ঢুকলাম, আর দেখলাম মেঝেতে সবাই শুয়ে থাকলেও জগাইয়ের ছেলে সেইখানে নেই।
আর বাড়ি দিয়ে বাইরে এসে দাঁড়িয়ে বুঝতে পারলাম সামনের বারান্দার বাইরে যাওয়ার রাস্তা সেই দরজাও খোলা। আমি এবার তাড়াতাড়িতে বেরিয়ে পড়লাম সেই পথ দিয়ে। সেই ছেলে ঘোরে চলছিল, তাই বেশি দূর যেতে পারেনি। আমি এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললাম, কিন্তু তার মোহ আমি ভাঙতে দিইনি, কারণ আমার জানা দরকার আমি যা ভাবছি সব কিছু ঠিক আছে কিনা। রাস্তায় কোনো জনমানুষ নেই, তার উপর গ্রামের মেঠো পথ, মাঝে মাঝে দমকা হাওয়া ভেসে এসে শরীরে লাগছে। আকাশে চাঁদ নেই, কারণ আজ অমাবস্যার রাত। আমি ছেলেটাকে অনুসরণ করতে লাগলাম পিছনে পিছনে। সে এবার নদীর ধারের পথ নিয়েছে, যে পথ আমার ভীষণ চেনা। সকালে এই পথ পেরিয়ে আমি সেই কাপালিকের আস্তানায় গিয়ে পড়ি। আমার সম্পূর্ণ চিন্তাকে সঠিক প্রমাণ করে সেই বালক সেই জায়গাটায় পৌঁছে গেল। আমি আর এগোলাম না, তার কারণ তাতে বিপদ আরো বাড়বে। তাই পাশের একটা ঝোপের আড়ালে চলে গেলাম। সেখানে জঙ্গল রয়েছে, লুকিয়ে থাকার জন্য বেশ আদর্শ জায়গা বটে সেটা। আমি সেই অন্ধকারেও দেখতে পেলাম সেই কাপালিক যজ্ঞের আগুনে ঢেলে দিচ্ছে ঘি আর কাঠ, সাথে বলছে মন্ত্র। একটু দূরে তিনজন বালক অদ্ভুতভাবে মাটিতে পড়ে আছে। তাদের দেহতে প্রাণ থাকলেও তারা এখন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর তাদের পাশে অদ্ভুত সেই মোহ নিয়ে হাত পেছনে রেখে দাঁড়িয়ে আছে জগাইয়ের ছেলে। কাপালিক তার শক্তির অপব্যবহার করছে, আর তাই দিয়ে সেই নিরীহ ছেলেগুলোর প্রাণ নিতে চলেছে। সামনে দেখা যাচ্ছে একটা বড় ধরনের খাঁড়া, তাতে যে তখনও রক্তের কালো কালো দাগ লেগে আছে। বুঝতে পারলাম এ কালকের সেই অন্য গ্রাম দিয়ে আসা ছেলেটার রক্ত। এটা দিয়েই তাকে হত্যা করা হয়েছে। যে স্থানে কাপালিক বসে, তার সামনে একটা বড় সড় ধরনের গর্ত খোঁড়া রয়েছে। বুঝতে পারলাম সেইখানেই সে সেই 5 নরমুণ্ড বলি দিয়ে পুঁতে সেই স্থানকে বানাতে চায় পঞ্চমুণ্ডির আসন। আমি তখন সবটাই আড়াল থেকে দেখছি। কি করব আর না করব সেই সব ভাবনা যেন আমার মধ্যে নেই। আমি এবার নিজেকে শান্ত করে চোখ বুজে নিলাম। মনে মনে তখন শুধু পড়ে চলেছি মা মহামায়ার নাম, কারণ শুধুমাত্র তিনি এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। সেই কাপালিক এবার তার যজ্ঞ শেষ করে উঠে এলো। তার হাতে তখন যজ্ঞের আগুনে পুড়ে যাওয়া ছাই। তা সে সেই বালক 4 জনের মাথায় ভালো করে মাখিয়ে দিল। এবার কিছু না করলে তাদের বাঁচানো অসম্ভব হয়ে যাবে। বিকৃত একটা হাসি মুখে নিয়ে সেই তান্ত্রিক তার হাতে খাঁড়াটা তুলে নিল। অসম্ভব একটা কণ্ঠে হাসতে হাসতে বলল, উঠ তোরা, আর দেরি করিস না। তোদের বলি দিয়ে আজ তোদের মুন্ডুগুলো এই গাছের তলায় পুঁতে আমি লাভ করব অতিপ্রাকৃত ক্ষমতা, যার শক্তি অপরিসীম। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। কাপালিকের হাসির রেশ যেন কাটতে চায় না। আকাশ বাতাস কাঁপিয়ে আবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। আমি এবার প্রমাদ বুনলাম, বেরিয়ে এলাম সেই কাপালিকের সামনে আর বললাম, তুই কি ভেবেছিস এই নিরীহ বালকুলির প্রাণের বদলে তুই ক্ষমতা পাবি, তাও এদের মাদের কোল খালি করে?
তোর পাপের সাজা ভগবান নিজেই দেবেন। তুই জানিস না পঞ্চমুণ্ডির আসন 5 রকম জানোয়ারের মাথা দিয়েও করা যেত? তাহলে সেই পন্থা না নিয়ে এই পথে কেন তুই তা লাভ করতে চাস? সে হাসতে হাসতে আবার বলল, তুই আবার কোথা থেকে এলি? হ্যাঁ, দুপুরে এসেছিলিস না তুই, তাই না? তোর সাহস কিভাবে হয় তুই আমার সাধনার ক্ষেত্রে আবার ফিরে এসেছিস? কিন্তু এসে যখন পড়েছিস ফিরে তো তুই যেতে পারবি না। হ্যাঁ, ফিরে যেতে পারবি না। অনেক দৃশ্য যে তুই দেখে ফেলেছিস, তোর দিনও ফুরিয়ে এসেছে। কে তুই? মারবি আমায়? এত ক্ষমতা তোর? আমি তারানাথ তান্ত্রিক, মায়ের এক ভক্ত, যে কোনো দিন অসৎ পথে নিজের শক্তি ব্যবহার করেনি। তোর মতো অপবিত্র কাপালিকের এত ক্ষমতা নেই যে আমায় মারে। আমার সাথে আমার মা সব সময় আছে। আচ্ছা, তুইও তান্ত্রিক? তবে শোন, তুই জিজ্ঞেস করলি না আমি কেন এই পঞ্চমুণ্ডের আসনের জন্য পশুর মাথা ব্যবহার করিনি? তার কারণ হলো তুই জানিস না যে এই পঞ্চমুণ্ডের আসন তৈরি করা হয় সৎ ব্রাহ্মণ মুন্ডু দ্বারা, তবে তার ক্ষমতা অনেক গুণ বেশি হয়, যা যে কোনো সাধনায় সিদ্ধি লাভ করতেও সফল হতে সাহায্য করে। তোদের মতন তুচ্ছ তান্ত্রিক এসব কি করে জানবি? হ্যাঁ, আমার সাথে চলে আয়, আমি তোকে নিজের শিষ্য বানিয়ে নেব। এমন অনেক ক্ষমতা দেবো যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। আয় 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 আয়, আমার সাথে আয়। তারানাথ তান্ত্রিক কোনো দিন অসৎ পথে কোনো ক্ষমতা লাভ করেনি, আজও করবে না। তোর মতো পাপীকে মা মহামায়াই শাস্তি দেবেন। কাপালিক নিজের হাত মুঠো করে ধরল আর মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎ করে চারিপাশে যেন এক তাণ্ডব শুরু হয়ে গেল। এত হাওয়া আর ঝড় এইখানে উঠল কেমন করে? চোখের সামনে যা দেখছিলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ যে আবহাওয়া একটু কিছুক্ষণ আগে সাধারণ ছিল তা এতটা বদলে গেল কি করে? আমি বুঝলাম সে কোনো অপশক্তি অর্থাৎ পিশাচ আহ্বান জানিয়েছে, আর তাই জন্যই পরিবেশের এমন অবস্থা। এ কোনো সাধারণ বিদ্যা নয়, এ কাপালিক আসলে পিশাচ সিদ্ধ। চোখের সামনে দেখতে পেলাম এক বড় নীল রঙের একটা অবয়ব, যার দেহ নারী মূর্তি। তার মুখ অসম্ভব ভয়ানক, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, মুখে লালা রস আর রক্ত চকচক করছে। তার মুখের 2 পাশের চোয়াল দিয়ে বেরিয়ে এসেছে বড় বড় 2টি সদন্ত। সেই পিশাচিনীর সারা শরীরে কোনো কাপড় নেই, সমস্ত শরীর উলঙ্গ। তার বক্ষ যুগল আমার চোখের সামনে উদ্ভাসিত। এ তো কাম পিশাচিনীর আসল রূপ। এই রূপ দিয়েই সে বশ করে মানুষকে। আর এই পিশাচিনীর অদ্ভুত ক্ষমতা হলো সে যে কোনো সময় অন্য মানুষের রূপ নিতে পারে, আর তার শরীরের মধুময় যৌবনের মাধ্যমে আকৃষ্ট করে পুরুষদের। এবং এই ক্ষমতা দিয়েই সে বালকগুলিকে এখানে নিয়ে এসেছে। এই সমস্ত দৃশ্য দেখতে পেয়ে ভয়ে বালকের দল অজ্ঞান হয়ে পড়েছে। আর একটু একটু করে সেই পিশাচিনী এগিয়ে আসছে আমার দিকে। আমি জানি সেই বিভীষিকাময় পিশাচিনী আমায় মোহর মায়াজালে বন্ধনে আবদ্ধ করতে পারবে না, কিন্তু আমায় শেষ করে দিতে বেশি সময়ও নেবে না। চারিদিকের বাতাসে বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে, আর সেই পিশাচিনী বারবার ফোঁস ফোঁস করছে, কারণ সে চায় রক্ত।
সেই কাপালিক হাসতে হাসতে বলতে লাগলো, এই নে আজ তোর প্রসাদ হিসাবে তুই এই তুচ্ছ মানুষটাকে দিলাম। একে শেষ করে দে, এই বদমাসটাকে ছিঁড়ে ছিঁড়ে খা, এই সৎ আর পবিত্র তান্ত্রিকের দেহ নে। আমি নিজেই মনে মনে বললাম, হে মা মহামায়া, এবার তো তোমার ভক্তের ডাক শোনো, রক্ষা করো সেই নির্বোধ বালকগুলিকে, বুঝিয়ে দাও শুভ শক্তির প্রভাব। অশুভ শক্তি কোনো দিনও শুভ শক্তির সামনে জয় লাভ করবে না। তুই আয়, দেখা দে মা, দেখা দে। আমার চোখের সামনে যেন হঠাৎ করেই অজস্র আলো ফুটে উঠেছে, সাথে কোথা দিয়ে যেন কাসর ঘন্টার শব্দে চারিদিক ভরে উঠেছে। নাকে আসছিল সুন্দর একটা মিষ্টি শুভ গন্ধ, যা একটা ইঙ্গিত দেয় সে এসেছে, মা এসেছে। আমি নিজের চোখ বন্ধ করে নিলাম, কারণ সে আলো সহ্য করার ক্ষমতা আমার ছিল না। আমি হাত জোর করে বসে শুধু মায়ের নাম করছিলাম আর এই বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করছিলাম। হঠাৎ করেই আমি চোখ খুললাম। কোথায় সেই আলো? কোথাও কিছু নেই তো। আর আমি, এটা কোথায়? দূরে সাধারণ ধান ক্ষেত দেখা যাচ্ছে, সেই সাধারণ গ্রাম বাংলার ধান ক্ষেত। সোনালি ধান মাথা নাড়িয়ে যাচ্ছে হাওয়ায়। সামনে সামনে ওকে হেঁটে চলেছে। আলোর উপর দিয়ে এক 16-17 বছর বয়সী সুন্দরী কন্যা, আর তার পেছনে পেছনে চলেছে এক সমবয়সী বালক। বালকটির মুখটা আমার খুব চেনা চেনা লাগছে। কেন? আরে এ তো সেই কাপালিক, তার ছোটবেলাকার মুখ বলে মনে হলো। সেই বালক বালিকা দুইজন একসাথে চলেছে। তারা কি একে অপরকে ভালোবাসে? আবার সেই উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে আসার জোগাড়। চোখের সামনে হঠাৎ করে যেন উবে গেল সেই গ্রামের দৃশ্য, উবে গেল সেই বালক বালিকা। কোথাও কেউ নেই। আমি আবার ফিরে এসেছি সেই তান্ত্রিকের সাধন ক্ষেত্রে। কিন্তু এ কি, সেই কাপালিক মাটিতে পা ভাঁজ করে বসে পড়েছে কেন? আর সে যেন কাঁদছে। তার চোখের জল গড়িয়ে আর গাল ভিজিয়ে দাড়ি হয়ে নামছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এমন সময় সেই কাপালিক আমার দিকে তাকালো অদ্ভুত ভাবে। সেই চোখের মধ্যে কোনো দম্ভ নেই, লোভ নেই, না আছে কোনো ক্ষমতার অধিকারী হওয়ার বীরত্ব। আর তার জায়গায় চোখ জুড়ে যেন খেলা করছে অভূতপূর্ব ভালোবাসা। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি আবার প্রেমে পড়েছি, আমার ছেলেবেলার প্রেমিকার সাথে। আমি আজ তাকে আবার নিজের চোখে দেখতে পেয়েছি। ভালোবাসা আমায় আবার হারিয়ে দিল। আর আমি চাই না কোনো ক্ষমতা, না চাই কোনো পঞ্চমুণ্ডের আসন, নেই আমার মধ্যে কোনো লোভ। যা আছে এখন শুধু তা অপরিসীম ভালোবাসা। আমি অনুভব করতে পারছি, কারণ আমি জানি আমার শেষ এসে গেছে। আমার কৃতকর্মের ফল আর ক্ষমতার অপব্যবহারের স্বরূপ শাস্তি হতে চলেছে আমার। আমি ভুলেই গিয়েছিলাম আমার স্বরূপ আমার ক্ষমতা। অসৎ পথে ক্ষমতা লাভ করার প্রচেষ্টায় আমি শেষ হতে চলেছি।
তুমি সত্যিকারের সাধক মানুষ, তুমি সব বুঝতে পারবে। এবার আমার শেষ সময় এসে গেছে। বলতে না বলতেই সেই পিশাচিনী দেখলাম তার দেহের উপর ঝাঁপিয়ে পড়ল, শেষ করে দিল নিমেষে তার প্রাণ। চোখের সামনে ছিঁড়ে ছিঁড়ে খেলো সেই পিশাচিনী সেই তান্ত্রিকের দেহ, কিন্তু তার মুখের মধ্যে ছিল না কোনো ব্যথা, কোনো শেষ আর্ত চিৎকারও বেরোয়নি তার মুখ দিয়ে। শুধু ছিল এক অপরূপ সুন্দর ভালোবাসাপূর্ণ হাসি। সেই দিন আমি গ্রামের মানুষদের কাছে ফিরে গিয়ে তাদের ছেলেদের ফিরিয়ে নিয়ে যেতে বলি, কিন্তু আজ আমি নিজের চোখের সামনে যা দেখলাম তা নিজেই বিশ্বাস করতে পারছিলাম না, কারণ এমন অদ্ভুত অভিজ্ঞতা আমার কোনো দিনও হয়নি। সেই দিন গ্রামের মানুষ অত্যন্তই খুশি ছিল তাদের সন্তানদের ফিরে পেয়ে, কিন্তু আমার মনে চলছিল আলাদা এক ঝড়ের তাণ্ডব। আমি সেই তান্ত্রিকের অদ্ভুত ক্ষমতা সম্পন্ন বৃক্ষের নিচে আবার গেলাম, কিন্তু এবার প্রথমে সেই তান্ত্রিকের ছিন্ন ভিন্ন দেহ সৎকার করার ব্যবস্থা করলাম, সাথে মাটি দিয়ে তুলে আনলাম সেই একখান বালকের নরমুণ্ড। সবকিছু দাহ করে ও সৎকর্ম সম্পাদন করে আমি তার ছাই ভাসিয়ে দিলাম নদীর জলে। এত বছর কেটে গেছে, কিন্তু আমি আজও ভুলতে পারিনি সেই তান্ত্রিকের শেষ পরিণতি ও তার মুখের শেষ হয়ে যাওয়ার মুহূর্তের সেই হাসি। সত্যি ভালোবাসা জিনিসটা অদ্ভুত, কি তাই না কিশোরী? আচ্ছা ঠাকুর মশাই, সেই কাম পিশাচিনীকে তো আপনাকেই শেষ করার জন্য এগিয়ে দেওয়া হয়েছিল, তবে সে কেন সেই তান্ত্রিককে হত্যা করলো? ভালোবাসা জিনিসটা এমনই কিশোর, সেই কাম পিশাচিনীকে রাখতে গেলে শুধু তাকেই ভালোবাসতে হয়। সেই সময় অন্য কোনো মানুষের প্রেমে পড়লে সেই পিশাচিনীর অপমান বোধ হয়, আর সে তার সাধককেই হত্যা করে। আর দেবী মহামায়ার গুণে সেই ভুল কাজ করতেই বাধ্য হয় সেই তান্ত্রিক, আর এই জন্যই তার এমন অন্তিম পরিণতি। আমি বললাম, ধন্যবাদ ঠাকুরমশাই, এমন একটি অদ্ভুত ঘটনা আমাদের সামনে তুলে ধরার জন্য। আজ অনেক দেরি হয়ে গেছে, আজ উঠি ঠাকুরমশাই, পরে একদিন আবার আসবো। চলো ওঠো কিশোরী, ফেরা যাক। আমরা বেরিয়ে যেতে যেতে দেখলাম তারানাথ একটা পাসিংশো ধরিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে লেখা তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও কাপালিকের আতঙ্ক। শেষ হলো আমাদের আজকের গল্পের আসর। পরের সপ্তাহে এই রকমই ভিন্ন কোনো স্বাদের গল্প নিয়ে আড্ডা বসবে শুধুমাত্র গল্পের আসরে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।